সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের আলোচনায়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি গণফোরাম। এরপর রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমার বাদিকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। সবশেষ রয়েছেন শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের চারজনকেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই শিশির মনির আপনাকে দিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে যে কয়েকটি বিষয় আলোচিত হচ্ছে, এর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ভারত, চীন, মিয়ানমার, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশের যে ফরেন পলিসি, এই বিষয়টির কথা হচ্ছে। বিশেষ করে আজকেও যে দিনটি পার হলো, এদিনও চাইনিজ অ্যাম্বাসেডর তিনি ব্রিফ করেছেন এবং আমাদের সঙ্গে যে অভিন্ন নদীর যে হিস্সা রয়েছে ভারতের সঙ্গে, সেসব বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে চীন, সেটি তিনি জানিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের সামনে যেই পানির যে সংকটগুলি রয়েছে, সমস্যাগুলি রয়েছে, চীনের এই সহযোগিতায় কি সেই সংকটগুলি কেটে যাবে, নাকি ভূ রাজনীতিতে এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে? দেখুন, তো আমরা তো মাঝখানে আছি আর কি। খুব ডেলিকেট ম্যাটার, খুব ডেলিকেট। এটা কারো পেটে ঢোকাটাও যেমন সহজ না, উচিত না, কাউকে আননেসেসারি লাইসেন্স দেওয়াটাও উচিত না। আমাদের টাকা দরকার, সংকট টাকার, বাজেট লাগবে, ডেভেলপমেন্ট করতে হবে, তিস্তা ব্রাইজ করতে হবে। সেই জন্য আমাদের সাপোর্ট দরকার। এটা যেমন ঠিক, আবার একটা ভূ রাজনৈতিক সেন্সিটিভ বিষয় আছে, এটাও ঠিক। এটা নির্ভর করবে বাংলাদেশ কিভাবে এটাকে প্লে করতে পারে। আমি মনে করি ফরেন পলিসিতে কোনো একটা বৃহৎ শক্তির ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাওয়া উচিত না, তাহলে পরবর্তীতে তার নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমরা যে সমস্ত দেশে এগুলো ঘটেছে, শ্রীলঙ্কায় ঘটেছে, কিন্তু এগুলো আপনি দেখবেন ইথিওপিয়ায়, ইরিত্রিয়ায় ঘটেছে এগুলো। সে বিষয়টা এত সহজ না। এই জন্য আমাদের দেশের রাষ্ট্রনায়কদের উচিত হবে এই বিষয়টি খুব সেন্সিটিভলি দেখা। আপনি ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক, ভারতের সাথে চীনের কি সম্পর্ক, এইগুলো তো হর হামেশা আলোচনার বিষয়, একাডেমিক ডিসকাশনের বিষয়। এভরিডে আমরা দেখছি কে কার রাইভাল, কীভাবে কী রাইভালরি হচ্ছে। কিন্তু বাংলাদেশের যে স্বপ্নগুলো আছে, বাংলাদেশকে যেভাবে ডিজাইন করার চেষ্টা করা হচ্ছে, সেখানে যে আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে, এটা দেওয়ার ক্ষমতা ভারতের নাই। ভারত চাইলেও বাংলাদেশকে আর্থিকভাবে কোনো সহযোগিতা দিতে পারবে না। কিন্তু অন্যান্যভাবে কিছু সহযোগিতা অতীত সরকারের আমরা দেখেছি, আমরা অনেকটা সিকিউরিটি সিস্টেমের ভিতরে তারা ইনট্রুড করতে পারে। সিকিউরিটি সিস্টেমের ভিতরে তৎকালীন সরকারকে এবং ইন্টারনাল পলিটিক্সে স্টেবিলিটি বজায় রাখার জন্য তাদের ভাষায় তৎকালীন সরকারকে অনেক সহযোগিতা ভারত করেছে। কিন্তু ভারত আবার বাংলাদেশকে ফাইন্যান্সিয়ালি হেল্প করার ইন্টারনাল ক্যাপাসিটি নেই, এত ফাইন্যান্সিয়ালি অ্যাফ্লুয়েন্ট না তারা। কিন্তু বাংলাদেশের আবার সেই ফাইন্যান্স নিডেড। ওয়েস্টার্নগুলোতে দেখবেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেগুলো আছে, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত কান্ট্রি যখন আমাদের মতো দেশকে আইডিবি, এডিবি টাকা দেয়, তখন তার যে শর্তগুলো, কন্ডিশনগুলো থাকে, চাইনিজরা যখন টাকা দেয় তখন তার শর্ত কন্ডিশন ভিন্ন রকম। চাইনিজদের টাকা দেওয়ার সিস্টেমটা হলো থোক বরাদ্দের মতো। আপনি যাবেন, হবেন, ওয়ান স্টপ সার্ভিস করবেন, হয়ে যাবে, ডেলিভারি সার্ভিস শেষ। কিন্তু ওয়েস্টার্নরা এরকম করে দেয় না। তারা প্রজেক্ট বানায়, মনিটরিং করে, কনসালটেন্ট ফিট করে তারা টাকা ছাড় দেয় স্টেবিলিটি মেনটেন করার জন্য। কিন্তু চাইনিজদের সিস্টেম এটা না। চাইনিজ নেশনকে বলা হয় ক্যাশ নেশন। আপনি দেখবেন চাইনিজ ব্যবসায়ী পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের হাতে আপনি ক্যাশ টাকার লেনদেন দেখতে পাবেন। ফলে এই জায়গাটা বাংলাদেশ সরকার কিভাবে ডিল করবে। আমার নিড আছে, তাদের সাপ্লাই আছে, আমার চাহিদা আছে, তাদের যোগান আছে, কিন্তু কতটুকু নিব, কোন জায়গায় গিয়ে বলবো আর দরকার নাই, কোন জায়গায় গিয়ে বলবো যে না, আপাতত এই জায়গাটা আমাকে ভিন্ন ব্যালেন্স করে চলতে হবে। তো আমার একটা সতর্কতামূলক বাণী, সতর্কতামূলক অনুরোধ, বাণী দেওয়ার তো ক্ষমতা আমার নাই, সতর্কতামূলক অনুরোধ, এই ব্যাপারটা ডিল করার সময় পজিটিভ নেগেটিভ হিসাব পার্সেন্টেজ হিসাব করে যদি পদক্ষেপ নেন, আজকে যে জিনিসটা সহজ মনে হচ্ছে, 5 বছর পরে এই জিনিসটা কিন্তু কঠিন আকার দাঁড়াতে পারে। সো বি কেয়ারফুল, বি ভেরি স্পেসিফিক, অ্যাট দ্য সেম টাইম বি ভেরি অবজেক্টিভ। কারো পেটে ঢোকারই দরকার নাই, আবার কারো থেকে পরিপূর্ণভাবে দূরত্ব মেনটেন করার প্রয়োজন। জি, শামসুজ্জামান দুদু, একই বিষয় আপনার কাছে জানতে চাওয়া।
এমনিতেই তো বিগত 17 বছর একেবারে দেশের অর্থনীতিটা একবারে ফোকলা হয়ে গেছে। এখন সরকারের কাছে তো অপশন নাই, সরকার তো অর্থনৈতিকভাবে দেশকে চালাতে হলে ঋণ নেওয়া বলি বা সহযোগিতা বলি সেটা নিতেই হবে। সেক্ষেত্রে পররাষ্ট্র নীতিটা কি হবে? সবার আগে বাংলাদেশ, জি এটা আমাদের প্রধানমন্ত্রী এবং দলীয় সিদ্ধান্ত বলি, অল্প কথায় দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা বলি, এর মধ্যে থেকে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ তার স্বার্থ অক্ষুণ্ণ রেখে স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে না দিয়ে নিজেকে দাঁড় করানো, এই যে সর্বাগ্রে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান যে মানুষ গ্রহণ করেছে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু সেটা প্রতিফলিত হয়েছে। যেমন আছে 31 দফা, যেমন আছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠার অঙ্গীকার প্রত্যাশা, ঠিক তেমনি বাংলাদেশে যে সংকটগুলো সৃষ্টি হয়েছে ফ্যাসিবাদী আমল থেকে, এমনকি গত ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, যে 18 মাসের সরকার, সেই সময় যে জিনিসগুলো আমরা সমাধানের প্রত্যাশা করেছিলাম সেটাও কিন্তু আশানুরূপ না, মানে একেবারেই হয় নাই। যেমন আমরা সবাই অকিণ্ঠ চিত্তে সবাই বিশ্বাস করি, মনে করেছিলাম ডক্টর ইউনূস সাহেবের যে ভাবমূর্তি, আন্তর্জাতিকভাবে যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, সরকার প্রধানদের সঙ্গে যে সহমর্মিতা, যোগাযোগ, তাতে বাংলাদেশের যে একটা বিরাট সংখ্যক অর্থ বিদেশে পাচার হয়েছে সেটা কোনো না কোনোভাবে আমরা ফেরত পাব। প্রথম দিকে তিনি এটা আশ্বস্ত করেছেন, হয়তো বা খুব সামান্য কিছু অর্থ আনা সম্ভব হয়েছিল, কিন্তু সেটা প্রত্যাশার জায়গায় ওইভাবে যেটা আমরা দেখি একেবারেই মানে ওই জায়গাটা নীল থেকেছে। তো ডক্টর ইউনূস সাহেব যে ব্যাখ্যায় বা অর্থনীতিবিদরা বা অর্থ সংক্রান্ত ব্যাপারে যারা কাজ করেন যেমন বলেন যে টাকা পাচার হয়ে গেলে এটা ফেরত আনা অনেক ঝুঁকি ঝামেলা, আইনগত ব্যাপার, নানান ঘটনা থাকে, কিন্তু টাকাগুলো তো বাংলাদেশের, যে যেভাবেই নিয়ে যাক না কেন, যেভাবেই পাচার করুক না কেন, যেটা মনির সাহেব নিজেও উল্লেখ করেছেন, আমাদের অর্থনৈতিক বিষয়টি এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। সেই নাজুক অবস্থা এটা উত্তরাধিকার সূত্রে মানে পাওয়া গেছে, এই সরকার পেয়েছে। 4 মাসের সরকার হওয়ার পরও মানে মানুষের প্রত্যাশা কিন্তু সরকারের উপরে অনেক বেশি যে এই জিনিসগুলো হবে। সরকার এই প্রত্যাশার চাপটা কি নিতে পারছে কিনা? না, নিতে অবশ্যই পাচ্ছে, এবং সে দায়িত্ব পালনের জন্য অনেক পদক্ষেপও নিয়েছে। যেমন আইন শৃঙ্খলা ব্যাপারে আপনি যদি রাস্তাঘাটে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে এখানেও পুঁজির একটা সংকট দেখা দেবে। অর্থাৎ বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, নিরাপদে তারা পুঁজি বিনিয়োগ করতে চাবে। তো তারা যদি দেখে যে বাংলাদেশে নিজেরাই চলাফেরা করা কঠিন, তাহলে পরে এই জায়গায় আপনি সংকটটা আরও বাড়বে। কারণ আমাদের অর্থনীতিবিদরা যেটা করছে, আরও পুঁজির আমরা করছি যে এর মধ্য দিয়ে যা গড়ে উঠবে তাতে আমাদের দারিদ্রতা না, আমাদের যে বেকারত্ব আছে সেই চাকরি টাকরি একটা সমস্যার সমাধান হবে। সেই জায়গাটাও মানে এখনো পর্যন্ত অনেকে মনে করছেন উন্নতি হয় না। আর আমি মনে করি, কে মনে করছে কি করে না, আমি মনে করি 4 মাসের জন্য একটি সরকারের পরীক্ষাটা যথাযথ না। অর্থাৎ তাকে একটা সময় দেওয়া, 5 বছরে না, মিনিমাম অন্তপক্ষে 1-1.5 বছরের পরে, যেটা আমি তার সমালোচনার দৃষ্টিভঙ্গি মূল্যায়ন করার সময় হবে আর হ্যাঁ, সেই জায়গাটাই হবে। জি মাহমুদুর রহমান মান্না, দুটি বিষয়, একটা হচ্ছে যে সীমান্ত হত্যা বন্ধ হয় নাই, আর হচ্ছে পানির ন্যায্য হিস্যা, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা হয় না। অথচ ডিসেম্বরে কিন্তু 30 বছর মেয়াদি যেই চুক্তিটা, গঙ্গা পানি বন্টন চুক্তি, সেটার মেয়াদ শেষ হচ্ছে। তাহলে আমরা মরুকরণের দিকে কি এগোচ্ছি কিনা? এমনিতেই তো পানি চুক্তি করার পরও পানি পাচ্ছি না। প্রশ্নের মানে কি দাঁড়ালো,
চুক্তি করি বা না করি আমরা মরু প্রক্রিয়ার করণ প্রক্রিয়ার মধ্যেই থাকবো। তো প্রশ্নের মানে দাঁড়ানো তাহলে কি আমরা চুক্তি করব না? তা তো আমি বলি নাই। আপনি প্রশ্নটা যেখান থেকে শুরু করেছিলেন ওই জায়গা থেকে শুরু করা ভালো আমি মনে করি, এবং খুবই ভালোভাবে একটা ভালো প্রশ্ন নিয়ে এসছেন সবার সামনে। আমাদের সামনে অনেক বড় একটা প্রশ্ন হয়ে গেছে এখন। এই ধরেন ইরান এবং ইসরায়েল বা আমেরিকার সাথে যুদ্ধের ফলে যেমন মধ্যপ্রাচ্যের তথা বিশ্বের রাজনীতির একটা ভারসাম্যের পরিবর্তন হয়ে যাচ্ছে, তেমনি বাংলাদেশে ধরেন এই সরকার আসবার পর থেকে কিংবা ইউনূস সাহেবের সরকার আসবার পর থেকে এইখানেও মানে ইন্টারন্যাশনাল পলিসির ক্ষেত্রে আমাদের অনেকগুলো চেঞ্জ হয়েছে, যেটা আমরা আগে এক্সপেক্ট করি নাই। এই জন্য এখন খুবই ডিসপ্যাশনেট হইতে জিনিসগুলোতে দেখা দরকার। আপনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করবেন এবং সমৃদ্ধি থেকে সামনের দিকে যাবেন, তার জন্য কোন পথটা ভালো? ডেফিনেটলি আপনার চেষ্টা করতে হবে যাতে আমি পানির ন্যায্য হিস্সা পাই। কি করলে পাবেন সেটা কিন্তু লম্বা আলোচনা, সেটাই একটা টকশোর মধ্যেও শেষ করতে পারবেন না আপনি। ঠিক একইভাবে সীমান্ত হত্যা বন্ধ করা, সেটাও বহুদিন ধরেই চলছে, আমরা কথা বলছি, অগ্রগতি দেখি কিছু নেই। তার মানে এইখানে আপনার ব্যালেন্সটা এমনভাবে আসতে হবে যাতে আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারি, ইন্ডিয়াও আমাদের উপর অযথা চটে না গিয়ে অন্য কোনো রকম আচরণ করতে না পারে, সেটার জন্য একটা ব্যালেন্স তৈরি করতে হবে। সেই বিবেচনা থেকে আমি মনে করি যে প্রশ্নটা করেছিলেন, যেরকম করে ধরেন প্রধানমন্ত্রী মানে ট্র্যাডিশনালি যেমন হয় যে আমাদের সরকার যেই আসে সেই ইন্ডিয়াতে প্রথম যায় সফরে, না গিয়ে উনি যেভাবে গেলেন, মালয়েশিয়া চীন বলা হলো প্রধানত তো চীনে আগে গেলেন, এরকম করে বলাই ভালো। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি স্মার্ট মুভ আমি মনে করি। এটার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, যেরকম করে ঘোষণা করা হয়েছে সেরকম করে বর্ণনা করা হয়েছে তা আমি মনে করি না। ডিটেল আমরা সব কিছু জেনেছি তাও মনে করি না। এই চুক্তির অনুঘটক, এই সফরের অনুঘটক কে ছিলেন, কীভাবে হলো, সবার কথা না জানলেও আমাদের ফরেন মিনিস্টার একটা বিরাট রোল ছিল। তার বক্তব্যটা খুবই সিগনিফিক্যান্ট। যখন সাংবাদিক জিজ্ঞেস করেছে আমরা কি পেলাম, উনি খেপেই গেছেন। কি পাবো, আমরা কি ভিক্ষুকের জাতি গেছি, কিছু চাইতে গেছি? আমরা ওখানে আস্থা যে অর্জন করতে পেরেছি সেটা একটা বড় বিষয়। মিনিং কি এটার? তার মানে কিছুদিন আগে পর্যন্ত আপনি তাইওয়ানকে এইখানে একটা ট্রেড সেন্টার খুলে দিতে যে কাফারাটা দিয়েছেন, মনে হচ্ছে সেটা আপনি এখন পুষিয়ে দিলেন। কিসে পুষিয়ে দিলেন? বললেন যে না, তাইওয়ান এখন চায়না একটা ইন্টিগ্রাল পার্ট। রিস্কটা হচ্ছে যে কথা শিশির মুনির বললেন, হয়তো এক্সপ্লেন করেননি বা সময়ও পান নাই, আপনি তাইওয়ানকে তার ইন্টিগ্রাল পার্ট বলার সাথে সাথে আমেরিকার ভূমিকা কী সেটা আবার একটা জিনিস দেখতে হবে। যেভাবে আপনি চায়নার সাথে যতখানি মেমোরেন্ডাম ইয়ে করেন, আন্ডারস্ট্যান্ডিং করেন বা চুক্তি একটা দুটো করেও যদি থাকেন, তাতে করে আমেরিকার সঙ্গে আপনার বাণিজ্য চুক্তি, সেটার পজিশন কী দাঁড়াবে? এটার সাথে ভিজাভিজ ইন্ডিয়ান পজিশন কী দাঁড়াবে? ইন্ডিয়া আগে আমরা যেরকম মনে করতাম যে ভারতের সমর্থন ছাড়া এই দেশে কোনো সরকার হবে না, ভারতের সমর্থন ছাড়া কোনো সরকার টিকবে না, ওই মিথটা তো ভেঙে গেছে। ভারতের সমর্থন ছাড়াই এইবারে জেতা সম্ভব হয়েছে। প্রথম 3-4 মাস খুব বলা হয়েছে যে ইন্ডিয়ার সাথে আমেরিকার সাথে বিএনপি চুক্তি করে বহু সব সমঝোতা করে তারপরে ক্ষমতায় আসছে। এখন তো সেরকম মনে হয় না। যদি সেরকম হতো তাহলে উনি সব বাদ দিয়ে আগে চীনে কীভাবে যান, মানে ইন্ডিয়াকে রেখে। তার মানে আপনার ইন্ডিয়াকে ব্যালেন্স করার জন্যে আপনার ডিপ্লোম্যাটিক ম্যানুভারিংটা কী হবে, এইটা ফেস করতে হবে আপনাকে। আমি তো যুদ্ধ করতে পারবো না, আমি যদিও মনে করি না যে ইন্ডিয়াও চাইলে আমাদের উপর যুদ্ধ করতে পারে। পুশিন তো করতে চেষ্টা করেছে, 4-5 দিন ধরে তো পুশিনেরও দেখি খবর নাই। তবে এটাও মনে হচ্ছে যেন ইন্ডিয়া একটু ভাবছে বা থেমে যাচ্ছে, বা জানি না, চূড়ান্তভাবে তো বলা যাবে না, কিন্তু ইন্ডিকেশনটা হচ্ছে যে আমরা আমাদের জায়গায় থেকেছি, পাবলিক নিয়ে তাদের ঢোকা বন্ধ করে দিয়েছি। এতে গোলমাল হওয়ার কথা ছিল, বর্ডারে ক্ল্যাশ হওয়ার কথা ছিল, হতে পারতো, সেগুলো কিছু হয়নি। অতএব ওই স্মার্ট ম্যানুভারিংটা, ডিপ্লোমেসিটা আপনার আবার বার করতে হবে, যাতে আমি বর্ডারে ক্ল্যাশ সম্ভাবনা বন্ধ করতে পারি, পুশিন বন্ধ করতে পারি, পানিও পেতে পারি। নট ইজি, কিন্তু ইম্পসিবল না। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিরতির আগে আপনার কাছেই জানতে চাই এই বিষয়ে, যেটি আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই বলছিলেন যে বিষয়টা সহজ না, কিন্তু অসম্ভবত না। সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যটা তো জরুরি। শোনেন, কারণ আমাদের এখানে রাষ্ট্রদূত সাহেবরা মানে বিভিন্ন দেশ থেকে যারা আসে খুব ওভার স্মার্ট, ওনাদের মতো করে ওনারা মাধুরী মিশিয়ে কথা বলে, এটার সাথে বাস্তবতার কোনো
এই যে ভারতের রাষ্ট্রদূত আসলেন, তিনি বর্ডার ক্রস করে এক বক্তব্য দিয়েছেন, তখনও কিন্তু উনি পরিচয়পত্র পেশ করেন নাই। সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার মধ্যে উনি পড়েছেন। আমাদের এখানকার আবার এক গ্রুপ গিয়ে আজাদি পার্টি না কারা গিয়ে ঘেরাও করতে গেছে। আননেসারি ইস্যুগুলো আমরা দিই। চায়নারও একই ব্যাপার, ধরেন উনি বলেছেন যে মালয়েশিয়া গেছে, এটা আমার কাছে অনেকটা মনে হয়েছে শুভেচ্ছা সফর। হ্যাঁ, এখানে খুব বড় ধরনের কোনো ডিল হয়েছে এটা দৃশ্যমান না। যদিও হইতো তাহলে প্রধানমন্ত্রী একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে কিছু কথা বলতেন, আর পররাষ্ট্রমন্ত্রী তো কথা বলতে গিয়ে রেগেই গেল, তাই না? সুতরাং তাতেই বোঝা যায় জাস্ট এটা একটা ঘুরে আসলো আর কি। না, তাহলে ওই যে সমালোচনাকারীরা যেটা বলে, আপনি কি সেটাই বলতে চাচ্ছেন যে একবারে শূন্য হাতে ফিরে এলো? শূন্য হাতের প্রশ্ন না, কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি তো বলবো যে রোহিঙ্গার বিষয়টা এটা ধামাচাপা পড়ে যাচ্ছে না? 14-15 লাখ আমার দেশে চলে আসছে, কদিন পরে তো এটা মিশে যাবে। এত বড় একটা সমস্যার সমাধান করার জন্য কোনো বক্তব্য আছে? এই সরকারও তো কিছু বলছে না এটা নিয়ে। ইউনুস সাহেব তো তবুও স্বপ্ন দেখিয়েছিল যে আগামী ঈদে তারা ওখানে গিয়ে ইফতার করবে। আর ভাই এরকম কিছু বলেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী, আপনি তো আগের ডিলও ছিল। তো সব কিছু মনে হচ্ছে যে একটা হজবরল অবস্থা, যার যেটা বলার কথা না উনি সে কথাই বলছেন। চায়না রাষ্ট্রদূত কদিন পর পরে দেখে কথা বলে। আরে এমনি তো বহু তাদের টেকনোলজি, তাদের ফান্ড নিয়ে অনেক কিছু তো গত সরকারও করে গেছে, এবং কিছু চলমানও আছে, হয়তো ভবিষ্যতে আরও হবে। কিন্তু আপনি তিস্তা মহাপ্রকল্প এটা ভারত করবে না, চীন করবে, তার আগে তিস্তার চুক্তি একটা হইতে হবে। আমি যদি আমার ন্যায্য পানিটা না পাই, এই যে এখন দেখেন ওরা ছেড়ে দিয়েছে, তো ওই অঞ্চলে তো এখন বন্যার মতো অবস্থা, আবার শুষ্ক মৌসুমে ওটা মরুভূমি হয়ে যায়। এইটার সমাধান তো ভারত করতে হবে। এতদিন মমতার কারণে হয় নাই, কেন্দ্রীয় সরকার বলতো যে মমতা চায় না, এই জন্য পারি না। আর ভাই এখন তো শুভেন্দুর সরকার এসে গেছে, কেন্দ্র সরকার হ্যাঁ। আর একই তো সরকার। তো আমার তো মনে হয় আমাদের সরকার এটা বলুক যে আমরা তিস্তা চুক্তি আগে করতে চাই, তারপরে মহাপরিকল্পনা কারা দেবে দেবে না, বা আমার ন্যায্যতা কোনটাতে হবে সেটা আমি পরে ঠিক করবো। এই জন্যই আমি বলছি যে এই সফরের মধ্যে দিয়ে খুব বেশি উল্লসিত হওয়ারও কিছু নাই, আবার হতাশারও কিছু নাই। একটা ওপেন হচ্ছে, নতুন সংসদ সদস্য প্রধানমন্ত্রী হয়েছে, তার তো অনেক আশা। উনি তো বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান। তো নিশ্চয়ই আমরা দেখবো, তারপরে বলে বাংলাদেশ ফার্স্ট। এইসব কথাবার্তার মধ্যে তো কিছুটা চমক আছে, এবং সেটা কিন্তু দৃশ্যমানও আছে। সুতরাং আমি মনে করি যে একটু রয়ে সয়ে ধীরে চলা উচিত, কারণ অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওই যে উনি বলেছিলেন যে চায়নার থেকে অতিরিক্ত চায়না নির্ভর হয়ে শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছে, আমরা তো সে পথে হাঁটতে পারি না অভিজ্ঞতার কারণে। সুতরাং আমাদেরও সব কিছু বৈদেশিক সাহায্য দরকার, বড় বড় প্রজেক্টও। এই যে পদ্মা ব্যারেজের কথা আসলো, নিশ্চয়ই এটা বিশাল ব্যাপার, তো সেটারও তো সহযোগিতা লাগবে। আবার শেখ হাসিনার মতো বড় বড় প্রজেক্ট করিয়া, হ্যাঁ, বড় বড় দুর্নীতি করা, হ্যাঁ, ওগুলোর ওনারা বলেছেন যে না আমরা সেই রকম কিছু করবো না, ফ্রম ডে ওয়ান কিন্তু এই কথাগুলো বলেছে। বরঞ্চ এখানে সামাজিক সুরক্ষা দেওয়ার যে বিষয়গুলো প্রধানমন্ত্রী শুরু করেছেন, এগুলোতে একটু বেশি মনোযোগী দেওয়া হওয়া দরকার। হ্যাঁ, জনগণের যাতে কিছু অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে এই রাষ্ট্রে তারা যাতে একটু পরিবার পরিজন নিয়ে থাকতে পারে। কারণ গত 17 বছর মানুষের অনেক কষ্ট হয়েছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে, বহু ছেলে মেয়ে বেকার হয়ে গেছে। জেল, জুলুম, নির্যাতন, ব্যবসা বাণিজ্য হারানো, সেগুলো তো কিছু দেখতে হবে, পুনর্বাসন করতে হবে, এটা বললে তো হবে না। তো এই জন্যই আমার মনে হয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি রাইট ট্র্যাকে আছে। তবে তার কিছু মন্ত্রী পরিষদের সদস্যরা আবার অতিকথন বলা শুরু করেছে, আমরা সেটা চাই না, এগুলো বন্ধ করা উচিত। আমরা বাস্তব যা সত্যতা এটা বলবেন, জনগণকে এটা আস্থার সাথে নিতে হবে। আপনি দেখবেন যে বর্তমান নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে পুশিনের একটা চেষ্টা, এরপরে পশ্চিমবঙ্গের নতুন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নানা ধরনের বক্তব্য, তারপরে আমরা দেখছি সীমান্ত জুড়েই নানা ধরনের অস্থিতিশীলতা। সবশেষ গতকালকেও আপনার আমাদের সীমান্তবর্তী এলাকা মিয়ানমারের বুডিচং এবং মংডু এলাকায় বিমান হামলা চালানো হয়েছে এবং সীমান্তের ওপারে আবারও সেই রোহিঙ্গারা জড়ো হয়েছে এপারে চলে আসার জন্য। এমনিতেই বিপুল সংখ্যক রোহিঙ্গা আমাদের মানে বোঝা হিসেবে আমাদের দেশে রয়েছে, এখন আবার এই নতুন করে রোহিঙ্গাদের আসার প্রস্তুতি বাংলাদেশ সরকারের যদিও শক্ত অবস্থান রয়েছে আমরা দেখছি, কিন্তু এই এত নানামুখী চাপ কিভাবে সরকার মোকাবেলা করবে? সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো ইলেক্টেড 2/3 মেজরিটি, এবং সরকারের সবসময় উচিত হবে বহিঃশক্তির এই বিষয়গুলো মোকাবেলা করার ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল, জনগণ, সকল পলিটিক্যাল পার্টি, সংসদের বাইরের পলিটিক্যাল পার্টি সকলকে অন বোর্ডে রাখা। এটাই হবে সবচাইতে বড় স্ট্রেংথ আমার বিবেচনায়। এটা সঠিক, ডিপ্লোমেসিতে অনেক ছোটোখাটো ঘটনা আছে যেগুলো স্বাভাবিক বিবেচনায় ছেলেমি মনে হয়, কিন্তু এগুলো করানো হয়। আপনি ডিপলি দেখতে পাবেন এগুলো করানো হয়। এটা ডিস্টারবেন্স, এটা এক ধরনের ডিস্টারবেন্স। একটা সভারেন স্টেটকে আর একটা সভারেন স্টেট তো আর হাতে বাধা দিতে পারে না, কিন্তু এমন কোনো ইস্যু তৈরি করা হয় যেন এক ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করা হচ্ছে। তুমি এটা করছো, এটা আমার পছন্দ না, তোমাকে আমি সরাসরি না বলতে পারছি না, সরাসরি না করতে পারছি না, কিছু এজেন্ডা প্রিপেয়ার করা হচ্ছে যার মধ্যে দিয়ে বার্তাটা যায় যে এটা না করলে এরকম হবে না। এগুলো ভারত বাংলাদেশের মধ্যে দেখতে পাবেন, আপনি ইউনিট সরকারের আমলেও দেখতে পাবেন, এই সরকারের আমলেও আপনি দেখতে পাবেন। আপনি দেখেন না হঠাৎ করে সারা বাংলাদেশে কালেমার পতাকা উঠছে। মনে আছে যে সারা বাংলাদেশে যেদিন বোমা হামলা হয়েছিল 63 জেলায়, সেই দিন কোথায় কে সফরে ছিল আপনি খুঁজে দেখবেন। এবং এগুলোতে আমার বিবেচনায় এগুলো স্বাভাবিক। কোন রাষ্ট্র সেগুলো মোকাবেলা করতে পারে? যে রাষ্ট্রের লিডারশিপ স্ট্রং হয়, যে রাষ্ট্রের ডিপ্লোমেসি স্ট্রং হয়, যে রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ থাকে। এই রাষ্ট্রের বাইরের এই সমস্ত বিষয়কে বিবেচনায় নিতে হয়, কিন্তু সিদ্ধান্ত মেকিং প্রক্রিয়া আনতে হয় না। তা আমার মনে হয় বর্তমান সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তারা জুলাই অভ্যুত্থানের পরে একটা প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট। এখানে সরকারি দল, বিরোধী দলের বাইরেও দেশের অন্যান্য রাজনৈতিক দল সকলেই একটা অন বোর্ডে আছে। ধরেন বর্তমান সরকার কোনো কারণে এটা ডিফিকাল্টিতে পড়ল, কিংবা এই সিচুয়েশনটাকে ট্যাকেল দিতে পারল না, প্রবলেম কি হবে? যে প্রবলেমটা হবে এটা শুধুমাত্র সরকারের প্রবলেম হবে না, যে অসুবিধাটা ক্রিয়েট হবে এটার জন্য শুধুমাত্র সরকার সাফারার হবে না, এটার জন্য সাফারার হবে পিপল অফ বাংলাদেশ। এই জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আছে তাদের উচিত হবে সর্বাগ্রে এই সমস্ত জিনিস মোকাবেলা করার ক্ষেত্রে ইউনিটি ডেভেলপ করা। এবং ইউনিটি যখন ডেভেলপ করবে তখন দেখবেন আপনি ওগুলো মোকাবেলা করাটা সহজ হবে। আরেকটা কথা, স্যার যে কথাটা বললেন এটা কোয়াইট নর্মাল। আপনি বাংলাদেশ, আমরা বাংলাদেশ, আমাদের এখানে একটা অভ্যুত্থান হয়েছে, পার্শ্ববর্তী দেশের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই হয়েছে, সেটা করতে হয়েছে। এটা একটা বিরাট ঘটনা। এই বিরাট ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ ভারত দীর্ঘদিন দেখবেন চুপ ছিল, কোনো কথাই বলতো না। এটা অনেকটা আমার ভাষায় অল্প সুখে মানুষ কাতর হয় আর অধিক সুখে মানুষ পাথর হয়। কিছুদিন কোনো প্রক্রিয়ায় কোনো রিয়াকশন শো করে নাই, কি করবে না করবে, কোনটা বলা ঠিক হবে। আমি তো দেখেছি ভারতীয় দূতাবাসে এখানে যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তারা পাবলিক প্লেসেও আসতো না কিছুদিন। কেন পাবলিক প্লেসে আসতো না? তাদের মনোজগতে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করতো যে এই সিচুয়েশনে আমাদের প্রতি কোনো রিয়াকশন শো করে কিনা মানুষ। এবং আমি এটা কাছ থেকে দেখেছি তাদের মন্তব্যে, কথাবার্তায়, পাবলিকেতে, ইফতার পার্টি আয়োজন করাতে, অন্য অর্গানাইজেশনের বিভিন্ন আহ্বানে প্রোগ্রামে জয়েন করাতে তারা 2-3 বার হিসাব করে জয়েন করতেন। কারণ কি? তার একটা সেন্স অফ ইনসিকিউরিটি কাজ করেছে বেশ কিছুদিন। এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, বের হয়ে এসে নর্মালাইজ করার চেষ্টা করছে। যে হাইকমান্ড সাহেবকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তাকে মিনিস্টারের মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। খুব সিগনিফিক্যান্ট কথা এটা। আমি রিসার্চ করে দেখেছি ভারতীয় সরকার প্রায় 7 জন মানুষকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মিনিস্টার পদমর্যাদায় হাই কমিশনার নিয়োগ দিয়েছে, বাংলাদেশে এই প্রথম দিয়েছে। এর মানে কি? এর মানে হলো হি উইল ডাইরেক্টলি রিপোর্ট টু দি প্রাইম মিনিস্টার। ওনাকে আর কোনো ভায়া মিডিয়া ধরতে হবে না, উনি সরাসরি প্রাইম মিনিস্টারকে রিপোর্ট করবেন বাংলাদেশ সংক্রান্ত। এবং এই সিগনিফিক্যান্স, এই প্রিভিলেজেস তাকে দেওয়া হচ্ছে। এটি কি জন্য?
এর একটা মূল উদ্দেশ্য, 4টা উদ্দেশ্যে এই কাজ করা হয়। তার মধ্যে একটা মূল উদ্দেশ্য হলো টু রেস্টোর নর্মালসি সিচুয়েশন বিটুইন দ্য টু স্টেটস। ইটস ভেরি সিগনিফিক্যান্ট অ্যাপয়েন্টমেন্ট গিভিং দ্য স্ট্যাটাস। তো আমি মনে করি মোকাবেলাটার ধরন কি হবে? মোকাবেলার ধরন তো আপনি অস্ত্র কামান বন্দুক নিয়ে এখন যুদ্ধে নেমে যাবেন না। মোকাবেলার ধরন হবে টু ইউনাইট দ্য নেশন। ইউনিটি ইটসেলফ ইজ এ বিগ ডিফেন্স। এটা যদি করতে পারেন, ছোটোখাটো মত পার্থক্যর জায়গাটা যদি ভুলতে পারেন, কাছাকাছি আসতে পারেন। পার্লামেন্টের বাইরে রাজনৈতিক দল আছে না, অনেক রাজনৈতিক দল আছে যারা অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কিন্তু পার্লামেন্টে নানান কারণে তারা জয়েন করতে পারেন নাই। তাদেরকে অনবোর্ডে নিতে হবে, দে শুড বি অন বোর্ড। তবেই এই সিচুয়েশন, আপনি আমাকে প্রশ্ন করেছেন সরকারের করণীয় কি? সরকারের করণীয় ইজ টু মেনটেইন, ইজ টু ডেভেলপ, ইজ টু স্ট্রেংথেন দ্য ইউনিটি অফ দ্য নেশন। জি, শামসুজ্জামান দুদু, এই প্রসঙ্গে আপনার কাছে আসবো। সেই সঙ্গে চায়নার বিষয়টা, যেটি আমাদের সুব্রত চৌধুরী দাদা আনলেন প্রসঙ্গটা, যে অর্জনটা, প্রধানমন্ত্রীর চায়না সফরের অর্জনটা আসলে কি? অনেক। প্রথম বিবেচনাতেই বাংলাদেশ পুরোপুরিভাবে এই সরকার আসার আগে, গণঅভ্যুত্থানের আগে, এটা ভারতমুখী একটা সরকার ছিল এবং ভারত ছাড়ার অন্য যেসব দেশগুলোর সঙ্গে তারা সম্পর্ক গড়ার চেষ্টা করছিল, সেটা 18 বছর ঠিক শেষে গিয়ে চীনের দিকে ঝুঁকেছিল শেখ হাসিনা। কিন্তু সেই ঝুঁকারই পর্যায়ে ছিল, কিন্তু তার আগেই তিনি বিদায় নিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগের ক্ষেত্রে যেটি সম্ভব হয় নাই, মানে ভারতের বাইরে এসে, ভারতের সঙ্গে আওয়ামী লীগ শেখ হাসিনার যে সম্পর্ক, তার বাইরে এসে পথ চলাটা, এটা মানে আমাদের মতো দেশে খুব সহজ এবং স্বাভাবিক। এইটা এইভাবে নিলে কিন্তু একটু ভুল হয়ে যাবে। সেই বিবেচনা থেকে আপনি নতুন দিগন্ত উন্মোচন করার একটা বিষয় চীন সফর আমার কাছে মনে হয়েছে। ধরেন এখানেও একটু মানে ভেরি ডিপ্লোম্যাটিক একটা ঘটনা। আপনি মালয়েশিয়া থেকে চীনে গেছেন, চীন থেকে মালয়েশিয়া আসেননি। আপনি যেমন ভারতে যাননি, কারণ এর আগে পরিবর্তন যতই হোক, ভারত আমাদের সিম্বলিকই খুব কাছের মানে দেশ। একের 3 দিকেই তারা সম্পর্ক, জন্মলগ্ন থেকে বাংলাদেশের 71 থেকেই তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক একটা সম্পর্ক। তো সব কিছু মিলিয়ে আবার ভারত বিরোধিতার একটা ঘটনাও এই দেশে খুব তীব্রভাবে কাজ করে। সবগুলো জিনিসই মাথার মধ্যে রেখে আপনি মালয়েশিয়ায় দিয়ে যখন চীনে যাচ্ছেন, অনেকটাই নিউট্রালাইজড হচ্ছে। নট আপনি চীনে যাননি, আপনি গেছেন মালয়েশিয়া, এবং মালয়েশিয়াতে আমাদের একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী সেখানে আছে। অর্থাৎ মালয়েশিয়া আমাদের খুব মানে দেশের উন্নয়নে, বেকারত্বের, যেভাবে বলি না কেন, তারা আমাদের পার্টনার। সেই জায়গাটায় আপনি 2 দিন যেমন ব্যয় করেছেন, আবার ঠিক 2 দিন ব্যয় চীনে করছেন। চীনের সঙ্গে সূত্র নির্ধারণ করা, একটু আগে বোধহয় মনির ভাই যেটা ব্যাখ্যা করলো, যে তাদের রাজনীতির বাইরে গিয়ে অন্যের সহযোগী হওয়া, এই ধরনের দৃষ্টান্ত একাধিক আছে। অর্থাৎ আমেরিকা যখন আমি সহযোগিতাটা নিব, যে আশ্বাস তাদের আসবে, কমপক্ষে 1-2 বছরে লেগে যাবে সেই রসদটা আসা। 2 হচ্ছে সেই রসদের সঙ্গে সঙ্গে কিছু শর্ত এবং রাজনীতির ব্যাপার থেকে যাবে, যেটা চীনের ক্ষেত্রে আমরা দেখছি না। এবং একাধিক প্রতিনিধি দল, আমি নিজেও গেছি সেখানে, তাদের সঙ্গে কথা বলেছে, এবং খোলামেলা সেই দৃষ্টিভঙ্গিটা আমার ভালো লাগছে। তো আমি এই ধরনের একটি বন্ধু যদি আপনি পাশে পান, যে পানির সমস্যার ক্ষেত্রে আপনাকে সরাসরি সে ভূমিকা রাখতে চায়, এবং তাদের পক্ষে এটি সম্ভব, কারণ তার দৃষ্টান্ত কিন্তু আমাদের দেশে এর আগে চীন, যদি একটা ছোট করেও বলি, যে পদ্মা যে নদীর ওই ব্রিজটা, সেখানে তাদের ভূমিকাটা কম না। মানে এটা যদি আমি সামনে নিয়ে আসি, এই ধরনের একাধিক ঘটনা আছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে চীনের সফরের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের সিদ্ধান্তটা সঠিক। তিনি এই মুহূর্তে, এই সময়
মানে সম্পর্কটা উন্নয়নের জন্যই মূলত গিয়েছেন। শুধু উন্নয়ন না, সামগ্রিক ভূ রাজনীতিগতরও একটা গুরুত্ব আছে এই সফরের। উন্নয়ন তো অবশ্যই, কিন্তু ভূ রাজনীতিগত একটা ব্যাপার এখানে আছে। তো সব মিলিয়ে, যেমন পানির প্রশ্নটা আমাদের ভারতের সঙ্গে, এটা দীর্ঘদিনের মানে ঘটনা, পদ্মা বা তিস্তা, কিন্তু হয় না। সেই ক্ষেত্রে এইবার যে সিদ্ধান্তটা আমাদের বর্তমান সরকার গ্রহণ করেছেন, যে তিস্তা ব্যারেজের যে প্রসঙ্গটা, সেখানে কিন্তু ভারতও এর আগে কাজ করতে চাইছে, কিন্তু সেইভাবে তারা আসে নাই, মুখে মুখে আসতে। চীন কিন্তু সরাসরি বলে দিয়েছেন এখানে তারা অংশীদার হতে চান, এখানে তারা ভূমিকা রাখতে চান, এখানে তারা পাশে থাকতে চান। সেই বিবেচনা থেকে আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। জি, মাহমুদুর মান্না, বিগত সরকার তো আমরা দেখেছি ভারতমুখী বলা হচ্ছে, বর্তমান সরকার আসলে কোনমুখী? না, আগে ভারতমুখী বলা হতো, তারা ভারতমুখী ছিল তো বটেই, এবং সেগুলো তাদের মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের দলের সাধারণ সম্পাদক অন্যদের আচরণ উচ্চারণে বোঝা গেছে। ওইটা নিয়ে কোনো ডাউট থাকবার বিষয় নেই। এই সরকার যখন আসছে একটা পরিবর্তিত পরিস্থিতিতে, খুবই স্বাভাবিক যে দৃষ্টিভঙ্গিরও তার পরিবর্তন হবে, জাতীয় রাজনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও। সেটার ভারতমুখী এরকম বলতে পারবেন না, কিন্তু খুব কেয়ারফুলি আমি এটা খেয়াল করছি, ভারত বিদ্বেষী কিছু তারা করছেন সেটাও করছেন না, যেটা করা উচিতও নয়। সেই হিসেবে যদি দেখেন তাহলে আচ্ছা, সবার আগে বাংলাদেশ, ওই কথা তো বলা মানে খুবই সিগনিফিক্যান্ট একটা স্লোগান নয়, এটা সবাই তাই বলবে। এনি প্যাট্রিয়ট, এনি ন্যাশনালিস্ট এই স্লোগান দিবে, মাই কান্ট্রি রাইট অর রং, এরকম কত কথাবার্তা বলা হয় না। সেই বিবেচনা থেকে আমি মনে করি যে পুরা চীন ভিজিট পার্টিকুলারলি যদি আপনি অ্যানালিসিস করেন, যদিও আগে আমি একবার বলেছি, এখন আমি আবার বলছি, পুরা জিনিসটা আমাদের কাছে প্রকাশিত নয় এখন পর্যন্ত। গভর্নমেন্ট নিজেও ক্লিয়ার করেনি, চায়নাও করেনি, অন্য কোনো দেশ এই ব্যাপারে কোনো রিয়াকশনও দেখায়নি। সেই প্রেক্ষিতে আপনাকে আরও কিছু জন্য অপেক্ষা করতে হবে। একটা সিগনিফিকেন্স আমি বলবো, সেটা হচ্ছে বিশেষ করে তাইওয়ানকে যেরকম করে বাংলাদেশ প্রধানমন্ত্রী সরাসরি বললেন যে দ্যাট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ চায়না, এইটা একটা সিগনিফিকেন্ট শিফট। কারণ এর আগে আমি তো বলেছি যে তাইওয়ানের ট্রেড অফিস এখানে করবার পারমিশন দিয়ে সেটা নিয়ে বিএনপি কি বিরাগের মধ্যে পড়েছিল সেটা আমরা জানি, ওইটা তারা শিফট করেছেন। এবং তার সাথে যুক্ত করেন ফরেন মিনিস্টারের ওই বক্তব্য যে আমরা তো আর ভিক্ষা করতে যাইনি, আমরা আস্থার জায়গায় নিয়ে আসছি। এই আস্থাটা মানে কি, কিসের আস্থা? আস্থাটা হচ্ছে দ্যাট ইউ ক্যান ট্রাস্ট মি, যেগুলো তুমি ভাবছো। খেয়াল করেন সেটাও কত ক্রিটিক্যাল জায়গা। উনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে যেতে চেয়ে শেষ পর্যন্ত এটার ব্যাপারে ক্লিয়ার কিছু হয় নাই, যদিও বাংলাদেশ বিরোধিতা করে, ইন্ডিয়া বিরোধিতা করেছে। এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলছে না, কিন্তু ভিন্নভাবে একটা ইকোনমিক করিডোর বলছে। সেইটার উপরে গভর্নমেন্ট কিন্তু কোনো কমিটমেন্ট করে নাই। কিন্তু আমি বুঝি যে এরকম করে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে বিরোধিতা করবার কিছু নেই, এটা ডিসএগ্রি করবারও কিছু নেই। আলটিমেটলি আপনার জন্য এটা বিরাট একটা লাভ হবে, চায়নার জন্য লাভ হবে, মিয়ানমারের জন্য লাভ হবে। ইন্ডিয়া একটু নাকশ হতে পারে, বিকজ তার যে সুপ্রিমেসি ওভার দিস বে অফ বেঙ্গল রিজিয়ন, এটা অনেক কমে যাবে। সেই কারণে তারা হয়তো এই কথাটা ভাবতে পারে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি এরকম করে খেলছেন, অন্যকে মানে ফাউল না করে আপনি আপনার খেলাটা খেলে যেতে চাচ্ছেন। এই গভর্নমেন্ট এই অ্যাটিটিউড দিয়ে যেতে চাচ্ছে। সত্যি সত্যি সেটা কতদূর পারা যাবে সেটা কিন্তু ভূ রাজনীতির আরও অনেক গতি প্রকৃতির উপর নির্ভর করবে। কতখানি সরকার এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে সেটা দেখতে হবে। উদাহরণ হিসেবে আমি বলি, একটু আগেও মানে অফ দি লাইন আমি বলছিলাম যে শ্রীলঙ্কার ব্যাপারে আমরা সবাই বলি যে চাইনিজ লোন নিয়েও ডুবেছে। এখন চাইনিজ লোন ডুবিয়েছে নাকি তারা নিজেরা ডুবেছে, এটা এখন কিন্তু পাওয়া যায় যে তাদের অ্যাডমিনিস্ট্রেশন, তাদের গভর্নেন্সেও অনেক সমস্যা ছিল। কিন্তু লাইক ওয়াইজ ধরেন, আমি ল্যাটিন আমেরিকা বা ইয়ের কথা কি বলে আফ্রিকার দেশগুলোর কথা বলছি না, তাদের অনেকের সাকসেস স্টোরি আছে। কিন্তু পাকিস্তানের ব্যাপারটা দেখেন কত ক্রিটিক্যাল জায়গায় থেকে তারা ইন্ডিয়াকেও ব্যালেন্স করেছে, আমেরিকাকে ব্যালেন্স করেছে, চায়নাকে ব্যালেন্স করেছে। পার্টিকুলারলি আমেরিকা এবং চায়না কীরকম করে ব্যালেন্স হয়ে গেছে। মানে চীনের টাকা দিয়ে তাদের পোর্টটা গোয়াদার হয়েছে, সিল্ক রুট হয়েছে, অনেক বড় বড় রাস্তাঘাটে যে নির্মাণ অনেকগুলো সম্ভব হয়েছে। তো ওইটা যদি তারা করতে পারে
তো ইকোনমিক রিকনস্ট্রাকশনের জন্য তো আপনার এখন টাকা লাগবে। বোধহয় দুদু সাহেব বললেন বা দাদা বললেন ইন্ডিয়া তো টাকা দিতে পারবে না ওরকম করে। ঠিক আছে, ইন্ডিয়া তো দিতে পারবে না, আমেরিকাও কি দিতে পারে এখন টাকা আগের মতো? আমেরিকা তারা উইথড্র করছে বহু জায়গা থেকে, ন্যাটো থেকে উইথড্র করছে, অন্যান্য জায়গা থেকে। আবার আমেরিকার টাকা পাওয়ার মধ্যে অনেকগুলো প্রসিডিউরাল মানে আপনার দীর্ঘসূত্রিতা আছে। চীনের বেলা সেটা নেই। চীন তো টাকার বস্তা নিয়ে এসে রাজি হয় এবং আপনাকে শর্ত কম দেয়, সেদিক থেকে আপনার জন্য লাভজনক হতে পারে। আমি মনে করি এই সব বিবেচনায় গভর্নমেন্ট গভর্নমেন্টের স্মার্ট মুভ আপনার এখানে ইকোনমিক একটা ডেভেলপমেন্ট সুযোগ তৈরি করবে, আপনার ইন্টারনাল সিকিউরিটি তৈরি করবে, বাইরে থেকেও সিকিউরিটি দিতে পারে। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, আসলে মানে চীনমুখী না ভারতমুখী সেটা তো আলোচনা হলোই, কিন্তু ভারতের সঙ্গে যে আমাদের মানে ভৌগোলিক অবস্থানের পাশাপাশি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা প্রতিটা বিষয় কিন্তু জড়িত। একেবারে ভারতকে অ্যাভয়েড করে কি সেটা সম্ভব? না না, এটা তো কেউ তো বলে নাই। আমরা তো দেখলাম বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে হাই পাওয়ার টিম আসলো এবং মোদির চিঠি নিয়ে আসছে না, দাওয়াত দিলে তো ভারত সফর করার জন্য। তারপরেও এখানে ইয়েরে পাঠালো মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রদূত, খুব জানো সেন্ট্রাল মন্ত্রী ছিল, অবশ্য সব দল করেছে সে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এখন বিজেপি, এবং পশ্চিম বাংলা থেকে সে ইয়ে হয়েছিল, লোকসভার সদস্য হয়েছিল। তো যাই হোক, সেদিক থেকে তো ভারত বাংলাদেশকে খুবই গুরুত্ব দিয়েছে। আমরা আশা করব যে কিন্তু রাজনীতিবিদ, কিন্তু উনি প্রফেশনালি কূটনীতি থেকে আসে নাই, তো সেই কারণে পরিস্থিতি ভালো হবে, সম্পর্কও ভালো হবে। তারপরে তো উনি আসার পরপরই তো ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা আগে দিত খুব ইয়ে করে দিত আর কি, লিমিটেড হয়েছে, এখন তো একেবারে ওপেন করে দিচ্ছে। একদিনে দেখলাম 1.5 লাখ আবেদন পড়েছে। ওই যে দীর্ঘদিন ধরে আছে, শুধু তো চিকিৎসার জন্য না, বেড়ায় অনেকেই বলে যে এই পুরা ভারত ঘুরে আসলে মোটামুটি বিশ্ব ঘোরা হয়ে যাবে, কারণ এক এক জায়গার পরিবেশ পরিস্থিতি একই রকম। হয়তো আমরাও লাভবান হব, এদিকেও কিছু লোকজন আসবে, এর বাইরে তো আরো কিছু থাকবেন, তাই না? ভারতের সাথে গঙ্গা চুক্তির বিষয়টা আছে, আর আরো যেগুলো ভারত থেকে কিন্তু এখন পর্যন্ত সে আগ্রহ দেখা যায় না। 30 বছরের যে চুক্তির বিষয়টা, না ওটা হয়ে যাবে, ওটা আটকাতে পারবে না আমার ধারণা। আর অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেগুলো বর্ডার কিলিং, পুশিন তো এর আগে একবার শুরু করেছিল, তাই না? তারপর তো আমরা সবাই আন্দোলন করে ইয়ে করলাম, কিলিং, ফেলানি, তাই না? একটা বিশাল ঘটনা ঘটে গেছিল, এটার বিরুদ্ধে তো পুরো বাংলাদেশ প্রতিবাদ করলো। তারপরে তো ওখানে মামলা হলো, কিন্তু সেই মামলা শেষ পর্যন্ত কোথায় গড়ালো সেটা আমরা এখনো জানি না। তবে এই গোলাগুলিটা বন্ধ করতে হবে। কেউ যদি অপরাধ করে থাকে তাকে তো ধরে নিয়ে যাও বা বিচারের সম্মুখীন করো, কিন্তু একবারে শর্ট করে দেওয়া এটা তো না। সেটা তো ওই ছোট আশেপাশে ছোট খাটো দেশেও তো সেটা করে না, শুধু আমাদের ক্ষেত্রেই করে। তারপরে এখন তো কি কাঁটাতারের বেড়া, দ্রুত এটা নিয়ে একেবারে হইচই শুরু করে দিচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় সবকিছু শান্ত হয়ে যাবে, আমাদের দিক থেকেও যেন কোনো উস্কানিমূলক কথাবার্তা বক্তব্য না হয়, এটা হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট যে চুক্তিটা করে গেল 9 তারিখে, এই বিষয়ে তো আমরা আতঙ্কিত, কারণ এখানে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে কিছু কিছু তো লিক আউট হয়ে গেছে, সে তো ভয়াবহ। নিউমোরিং কন্টেইনারের কথা বলছেন? অনেক না, ওই যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তির কথা বলছেন, হ্যাঁ, সেখানে এমন কতগুলো শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাদের পারমিশন ছাড়া নাকি, আবার তাদের থেকে কিনতে হবে। ইতিমধ্যে তো আমরা উড়োজাহাজের ওইটা তো করে আসছি, তাই না? হ্যাঁ, তারপরে এই যে আমরা গম আনতেছি, এগুলো তো তাদের থেকে আনতে হচ্ছে উচ্চ মূল্যে। সুতরাং এটাতে কি বলবেন, দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, এবং এটা নিয়ে মাঠে কিন্তু আন্দোলন আছে, অনেকেই এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। সুতরাং সরকারের জন্য এটা একটা খুব চ্যালেঞ্জিং যে তারা এই চুক্তিটা কতটুকু ধারণ করতে পারবে। বাংলাদেশ ফার্স্ট
বাতিল তো করতে পারবে না। বাংলাদেশ ফার্স্ট যদি হয় জি তাহলে এই সরকারকে এই চুক্তির ব্যাপারে মুখ খুলতে হবে, তা না হলে কিন্তু জনগণের সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হবে। অনেক সময় সরকার গুরুত্ব না দিলেও জনগণের কাছে কিন্তু এটা একটা অনেক বেশি গুরুত্ব বহন করে, হ্যাঁ, এবং একটা পলিটিক্যাল ক্যাম্পেইনও আছে এটা নিয়ে। তো সেই দিক থেকে ওই যে কূটনৈতিক চ্যালেঞ্জগুলো ইয়েতে তো নিয়ে আসলো খলিল সাহেবরা, জি। হয়তো, মান্নাবাইদের সাথে খুব সম্পৃক্ত। আমি ওনাকে চিনিও না। অল্ট্রো নাকি ফার্স্ট ক্লাস, হ্যাঁ, খুব ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারও খুব ভালো করেছে, খুব ভালো। এত সমালোচনার মধ্যেও কিন্তু রেখে দিয়েছে না জি। এই সরকার। না, সমালোচনা যারা করছে তাই তো রাখছে। সালাউদ্দিন সাহেব যে ভাষায় কথা বলেছিল জি। ওকে নিয়ে আমরাও বলেছি। তো এখন আর বলেন না, না, আমরা এখন তার কাজের এটা দেখতে চাই, গতিবিধি এবং অবজার্ভ করতেছেন। জি সফলতা অবশ্যই। মানে প্রতিমন্ত্রীও আছে, উনিও ভালো করছেন। আর বলছে না যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, কার সাথে বৈরিত্য নেই, এই তো নীতিটা। এটা জিয়া রহমান সাহেবের সময় ছিল। এই তো আমরা চাইব যে সার্কটা এটাকে ইয়ে করা যায় কিনা, রিভাইভ করা যায় কিনা, কারণ এটা জিয়া রহমান সেট করে গেছেন কিন্তু, এবং আমরা বেশ উপকৃত হয়েছি। তো ভারতের জন্য কিন্তু এটা হয়নি। তো এখন যদি এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নেয়, আমার মনে হয় সার্কটা আবার পুনর্জীবিত হবে। আমরা তাইলে এখানে ভারসাম্যের একটা অবস্থানে আমরা থাকতে পারবো, তাই না? তারপরে বার্মার সাথেও এই বিষয়টা ফয়সালা করা উচিত যে কবে নাগাদ এদেরকে ফেরত দেবে। এবং চায়নার একটা ভূমিকা, চায়না কিন্তু এখানে নীরব ভূমিকা পালন করে, সব কিছুই আলোচনা করে, ওইটা নিয়ে কথা বলে না। রোহিঙ্গা ইস্যুতে। হ্যাঁ, সুতরাং এই নিরাপত্তা তো ভাঙতে হবে, তাই না? তো আমরা মনে করি যে আমাদের কোনো শত্রু থাকবে না বহির্বিশ্বে, এবং সকলের সাথে বন্ধুত্ব বজায় রেখে আমাদের স্বার্থের প্রাধান্য দিয়ে আমরা কাজ করতে পারবো। আর বিশেষত বর্তমান সরকার যে ম্যান্ডেট পেয়েছে, তা অনেক বড় বড় কাজ কিন্তু করতে পারবে বহুদিন পরে। জনসম্পৃক্ত সরকার, এবং বিরোধী দলও তারা সহযোগিতা করতে, মাঠে যাই করুক, জি হ্যাঁ, কিন্তু সহযোগিতার একটা আমরা পাচ্ছি আর কি। জি তো সেদিক থেকে আমি মনে করি সরকার এবং বিরোধী দল ঐক্যমতের ভিত্তিতে অনেক কিছু বাংলাদেশে আমরা করতে পারবো জনস্বার্থে। জি। আমরা শিশিরমণির আপনার কাছে যেতে চাই। এর মধ্যে বিষয়টা আমি বলার আগে সুব্রত চৌধুরী সামনে এনেছেন। গতকাল সন্ধ্যায় এই বিষয়ে শাহবাগে একটি আন্দোলন হয়েছে যে চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়া এবং বাণিজ্য চুক্তি, যেটা তারা বলছে এটা দাসত্বের চুক্তি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে চুক্তির বিষয় তো এখন পর্যন্ত জনগণকে স্পষ্ট করা হয়নি, ফলে দিন যত যাচ্ছে চুক্তি নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে। এটা ঠিক, এটা পাবলিক করা উচিত, ডকুমেন্টটাকে পাবলিক করা উচিত। সেন্সিটিভিটি আছে, বোঝা যাচ্ছে কত সংবেদনশীলতা আছে। আগের সরকার তারা আর্গুমেন্ট করেছে যে তখন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন বিফোর সাইনিং, এই ক্লেম করেছেন তারা। আবার রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এটা ডিনাই করেছেন যে আমাদের সঙ্গে কথা বলেন নাই। তার মানে এখানে একটা সেন্সিটিভিটি আছে। এই সেন্সিটিভিটিটা আদালত পর্যন্ত করাচ্ছে, আমি দেখলাম তো হাইকোর্ট পর্যন্ত করাচ্ছে এগুলো। এবং এই ব্যাপারটা ডিল করতে পারাটাও একটা এফিসিয়েন্সি হবে। কিন্তু ডিপ্লোমেসিতে যে ধরনের ক্রাইসিস ডেভেলপ করে, এই ক্রাইসিসগুলোকে ডিল করতে গেলে এক্সপেরিয়েন্সড লোক লাগে। এটা ডিল করতে পারাটা হলো এক ধরনের ক্যাপাসিটি। আমি মনে করি সরকার মাত্র 3-4 মাস হলো, তো এটা ডিল করার অল্টারনেটিভ রুট তারা বের করতে হবে। এবং একটা রুট হলো বের করার একটা রুট হলো ট্রান্সপারেন্ট থাকা। আপনি যদি হাইড অ্যান্ড সিক করেন তাহলে সন্দেহ বেড়ে যাবে, দিনের পর দিন সন্দেহ বেড়ে যাবে, মানুষের মনে এক ধরনের বঞ্চনা তৈরি হবে, ডিপ্রাইভেশনের থিওরি ডেভেলপ করবে। তাহলে কি আমাদের জানানো হচ্ছে নাকি? তাহলে কেন হাইড অ্যান্ড সিক করতেছে? আমি জানি না কেন, তারা জানে কেন, পার্লামেন্টে আসে না কেন, ডিসকাশন হয় না কেন, পাবলিক প্লেসে আসে না কেন? তখন সন্দেহের মাত্রা ঘনীভূত হয়। তো আমার ধারণা সরকারের উচিত যতটুকু সম্ভব ডিসক্লোজ করা। সেকেন্ড হলো, এই ধরনের সত্যিকার অর্থেই নাকে খত দিয়ে যদি কোনো প্রভিশন থাকে
ইন্টারন্যাশনাল এই সমস্ত চুক্তিকে অ্যাভয়েড করতে যে পরিমাণ ক্যাপাসিটি দরকার বাংলাদেশের, আর্থিক সেই ক্যাপাসিটি আমাদের এখনো বিল্ড আপ হয় নাই। আমাদের যেটা হয়েছে এইবার, সেটা হয়েছে জনগণের সম্পৃক্ততা, ইলেকশন হয়েছে, পলিটিক্যাল সাপোর্ট হয়েছে, পলিটিক্যাল লেজিটিমেসি ক্রিয়েট হয়েছে, পলিটিক্যাল এঙ্গেজমেন্ট হয়েছে উইথ দি পিপল। এটা একটা বিরাট পাওয়ার। কিন্তু বহির্বিশ্বের শক্তির সঙ্গে যখন আপনি ডিল করবেন, তখন নানামাত্রিক প্রবলেম যখন একসাথে ডিল করতে চাইবেন, তখন ওগুলো তো অনেক বড় বড় পাওয়ার। আমেরিকা যেমন একদিকে আছে, রোহিঙ্গা কেন্দ্রিক চায়নার একদিকে আছে। এখন আপনি কাকে ধরবেন, কাকে ছাড়বেন? আপনার তো আবার তাদের দরকার। এখন কি তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেবেন না বলে দিবেন ঘোষণা? যদি নেবেন না বলে দেন ঘোষণা, তাহলে ঢাকা শহরে যে বাস নামাইতে চান, তারপরে ওইদিকে যে মহা প্রকল্প বাস্তবায়ন করতে চান, সেগুলো তো এফেক্ট করবে। আর মিস্টেরিয়াসলি তারা সেখানে সাইলেন্ট। স্যার যে কথাটা বললেন, মিস্টেরিয়াসলি তারা সেখানে, এটা কি সাইলেন্ট 1-2 দিন ধরে সাইলেন্ট? তারা পারপাসফুলি সাইলেন্ট। এখন আপনি ওই ডিপ্লোমেসিতে যখন ঢুকবেন, তখন বলবেন যে তাদেরকে ফেরত নেওয়া হোক, রোহিঙ্গাদেরকে ওখানে নেওয়া হোক, আবাসভূমি সেফ করে তাদেরকে ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, লাইন করে দেওয়া হোক, এইদিকে একটা রাস্তা বানায় দেওয়া হোক, তারা যেন ফেরত যেতে পারে। তখন চায়না কি করবে? ডিফিকাল্ট জব। এইখানে আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল পলিটিক্সের বেশ কিছু ব্ল্যাক হোল আছে। দেখেন আপনি, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে, প্যালেস্টাইন আপনি সলভ করতে পারবেন না। এটা পসিবল না। কারণ এখানে মারাত্মক ধরনের কনসেন্ট্রেশন অফ সুপার পাওয়ার্স। আমাদের এখানকার রোহিঙ্গাদেরকে কেন্দ্র করেও একটা সিরিয়াস কনসেন্ট্রেশন আছে। এখন এই কনসেন্ট্রেশন বাংলাদেশ, আমি একটু ভয় পাই কোন জায়গাটাতে, যে একটা বড় সরকারকে আপনি অভ্যুত্থান করে তাড়িয়েছেন, মাঝখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট গিয়েছে, এরপরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসেছে, তার স্টেবিলিটি দরকার, তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দরকার, তার পলিটিক্যাল সাপোর্ট দরকার, তার জনগণকে এঙ্গেজ করা দরকার। এই স্টেজটা কিন্তু মাত্র শুরু হয়েছে, 4 মাস গেছে। তো 4 মাসের ভিতরে আপনি বলতে পারবেন না যেগুলো সব আপনি শেষ করে ফেলেছেন। আপনি বাজেট করবেন, বিশাল ঘাটতি নিয়ে বাজেট অ্যানাউন্স করতে হচ্ছে, আবার সেটাকে ইন্টারনালি স্ট্রেংথেন করার জন্য আপনাকে পলিসি করতে হচ্ছে। এই সামান্য ইস্যুগুলোকে কেন্দ্র করে অন্য লোকেরা তরল অবস্থায় চাপ সৃষ্টি করতে চায়। এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের এই পার্টটুকু আপনাকে কে প্রথম প্রেশার দিবে, কোন জায়গায় প্রেশার দিবে? তারা কি আপনার উইকনেস বোঝে না? আপনার উইকনেস সম্পর্কে তারা জানছে না? বাংলাদেশের উইকনেস কি? আমরা নিজেরাও বুঝি আমাদের উইকনেস কি, আমরা নিজেরাও বুঝি আমাদের স্ট্রেংথ কোথায়। ওই স্ট্রেংথগুলোকে সামনে আনতে হবে, এনে ধৈর্যের সহিত মোকাবেলা করতে হবে। এখানে সুপার আবেগ দেখানোরও কিছু নাই, আর ভেঙে পড়ারও কিছু নাই। এই ব্যালেন্সটা মেনটেন করে, স্যার একটা কথা বলেছেন যে আমাদের কোনো শত্রু থাকবে না বহির্বিশ্বে। এটা প্র্যাকটিক্যালি সম্ভব হবে না, হবেই শত্রু। কারণ যেখানে ইন্টারেস্ট থাকবে, এখানে আপনি চাইবেন না ফাউল প্লে করতে, অন্যরা তো চাইবে ফাউল প্লে করতে। আপনি যখন খেলবেন, গাড়ি চালানোর মতো আর কি। আমার এক ড্রাইভার আছে, সে বলে, স্যার আমি না হয় অ্যাক্সিডেন্ট করলাম না, আমারও যদি কেউ অ্যাক্সিডেন্ট করে তখন আমি কি করব? আমি তো গাড়ি চালাইতেছি, আমি তো ডাইনি বামে লাগাইতে চাই না, বেপরোয়াও না। কিন্তু বেপরোয়া কোনো ড্রাইভার যদি টার্গেট করে আমার গাড়িতে লাগায়, তখন কি হবে? এই ধরনের ইন্টারন্যাশনাল পলিটিক্সে নোংরামি কিন্তু আছে। সেই জায়গাটাকে সরকার যদি ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে, জনগণকে সাথে নিয়ে, সর্বশেষ কথা কিন্তু জনগণ সাথে না থাকলে, জনগণকে অনবোর্ডে নিতে না পারলে, সে মোরাল স্ট্রেংথ সরকার পাবে না। তো আমাদের শেষ কথা হবে ইউনিটি অফ দ্য পিপল। জি, শামসুজ্জামান দুদু, এই চুক্তির বিষয়, যদিও এই চুক্তির কোনো দায় বর্তমান সরকারের নেই। 2026 সালের 5 মে থেকে 7 মে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরে প্রতিনিধি দল ঢাকায় সফর করছে, এরপরে এটা হয়েছে। এটার দায় তো বর্তমান সরকারকে নিতে হচ্ছে, বিশেষ করে যখন এটা প্রকাশ হচ্ছে না, তখন তো নানা মনে গুঞ্জন, জনগণের মনে গুঞ্জন হচ্ছে, এবং কিছু কিছু রাজনৈতিক দল, সিভিল সোসাইটির লোকজন আওয়াজ তুলছে। সরকারের বয়স তো 4 মাস। এই চুক্তি নিয়ে নানা মনে নানা মতামত আছে, বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের রাজনৈতিক অবস্থান থেকে এটা ব্যাখ্যা করেছেন। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা আছে এই চুক্তির সঙ্গে এই সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল, যদিও চুক্তিকারীরা বলেছেন, ইনফর্ম করেছেন, হ্যাঁ, যে অন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে তারা জানিয়েছেন, বুঝিয়েছেন এবং তাদের সম্মতি আছে। কিন্তু বাস্তবতা কি বলে? এই চুক্তি কেন আমার 3 দিন আগে করতে হবে? 3 দিন পরে যখন আমার ইলেকশন, একটা নির্বাচিত সরকার, সে যে সরকারই আসুক, চুক্তি তো আমি 7 দিন পরেও করতে পারতাম।
এই বিষয়টি চলে যাওয়া সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার এটা কিন্তু ব্যাখ্যা করে যায় নাই, খোলসা করেও যায় নাই, চুক্তিটা করে গেছে। তো এই চুক্তি আমার বিবেচনায় যদি মনে করে যে এই সরকারের যে ইলেক্টেড এবং অ্যাবসলিউট মেজরিটি, সে যদি মনে করে যে এটি আলোচনার মধ্য দিয়ে রাখবে, অর্থাৎ পার্লামেন্টে উত্থাপন করে আলোচনা ভালো মন্দ দিক সব রাখবে, সেটা রাখতে পারে, আবার এটা বাতিল করতে পারে। সেই সুযোগ আছে? সে সুযোগ না থাকার কোনো কারণ নাই। এই চুক্তি অন্যান্য দেশের সঙ্গে তারা করছিল, যেমন সম্ভবত এটা মালয়েশিয়ার সঙ্গে এটা বাতিল করছে। সেই সিট দ্বারা, সেই অর্থনৈতিক অবস্থা, সেই প্রেক্ষাপট, সেই অবস্থা, এটা আপনার বিবেচনায় নিতে হবে। এটা নিশ্চয়ই সেই সময়ের যে সরকার এটা করুক, তাদের তো এক ধরনের দায়বদ্ধতা নিশ্চয়ই ছিল, কিন্তু তারা সেই সময় কেন করেছে এটাও আপনার কিন্তু মাথায় নিতে হবে। জি, আপনি আমেরিকাকে একেবারে একটা চুক্তি করে এটা 2-1 মাসের ভিতরে বাতিল করার অবস্থায় আমার দেশ, আমার সরকার আছে কিনা সেটাও এটা কিন্তু ভাবতে হবে। যেমন অন্য যে কোনো সরকার এই 55 বছরের ভিতরে আমার কাছে মনে হয়েছে সরকার এবং বিরোধী দল অন্য যে কোনো প্রেক্ষাপটে এরা কিন্তু এখন একটা মত ভিন্নতা না, মত ঐক্যের ভিত্তিতে এগোচ্ছে। সমালোচনা আছে বিরোধী দলের, বিরোধিতাও আছে, কিন্তু অন্য যে কোনো পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকা, সরকারি দলের ভূমিকা, ঠেলাঠেলি, মানে দর কষে মানে একটা মনোমালিন্যতা, সেটা কিন্তু এই পার্লামেন্টে আমার চোখে পড়ে নাই এখনো পর্যন্ত। ঐক্যবদ্ধ যে ভূমিকা, সেটা কিন্তু এই চুক্তিরও ঘটনার একটা ব্যাপার। অর্থাৎ বিরোধী দলও লক্ষ্য করবেন পার্লামেন্টে ওইভাবে এই চুক্তি আজকে আনতে হবে, এটা আলোচনা করতে হবে, এখনই শেষ করতে হবে, না এটা বাতিল করতে হবে, এত তীব্রভাবে কিন্তু এই প্রসঙ্গটি আমার চোখে পড়ে নাই। তাহলে পরে সেও কিন্তু বিরোধী দলও এবং সরকারি দল তো অবশ্যই একটু বুঝে শুনে সামনের দিকে এগোতে চাচ্ছে বলে আমার ধারণা। আমি যদি এখন মানে ওই পিটিয়ে তাল পাকানো বলে না, জি, মানে সেই মুহূর্তে আমার জনগণ তো এখনো পর্যন্ত এই সরকারের এই চুক্তির পরেই তো নির্বাচিত করছে, এই পার্লামেন্ট তো এই চুক্তির পরে, নাকি আগে তো না। 9 আর 12 আর কি। আপনি যত সময় থাকেন, আমার দেশের জনগণ অত্যন্ত রাজনৈতিক সচেতন, অত্যন্ত বিচক্ষণ। অর্থাৎ সামান্য একটা ঘটনাও রিয়েক্টটা কিন্তু মানে খুব তীব্রভাবে করে আমাদের দেশের জনগণ। সেহেতু এই চুক্তি একেবারেই বোঝে না, একেবারেই জানে না, এটা আমার কাছে মনে হয় না। জি, আমার কাছে মনে হয় এই চুক্তিতে আমরা কতটা লাভবান হয়েছি। আমরা মাঝে মাঝে বলছি না 3 মাস 4 মাসের সময়, এর প্রেক্ষাপটে ভিত্তি করে আগামী দিনে এটা থাকা অথবা না থাকা আমার বিবেচনা সিদ্ধান্ত হবে। বিষয়গুলো কি খোলাসা হয়েছে কিনা? খোলাসা হলে লাভ লসের হিসাবটা করা যেত আর কি। এই যে আলোচনা হচ্ছে, নিশ্চয়ই আমি মনে করি এটা একসময় পার্লামেন্টে উঠবে এবং এটা আলোচনাও হবে, এবং সেই সময় সরকার এবং বিরোধী দল অত্যন্ত দায়িত্বশীল। আমি শুরুতেই বলেছি, এখন অন্য যে কোনো সময় থেকে তারা কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সেই জন্য আমি নিশ্চিত এটা পার্লামেন্টে আসবে অথবা আলোচনাও হবে। জি, আমরা মাহমুদুর রহমান আপনার কাছে যাব, তবে আইনগত দিক যেহেতু এসেছে, অ্যাডভোকেট শুভ্র চৌধুরী আপনার কাছে জানতে চাই, চাইলেই কি সরকার শুধু এই চুক্তি না, মানে বিগত দিনে অনেক চুক্তির বিষয়টা আছে সামনে, এবং বলা হচ্ছে এইগুলো অপ্রকাশ্য, আপনারা রাজপথে আন্দোলন করেছেন দীর্ঘ সময় যে এই চুক্তির শর্তগুলি কি, ভারতের সাথে অনেক চুক্তি হয়েছে, এগুলো সামনে আসে না কেন, সংসদে আলোচনা হয় না কেন? চাইলেই কি কোনো নির্বাচিত সরকার আগের সরকারের করে যাওয়া চুক্তি বাতিল করতে পারে? আইন কি বলে? আরে অতীতে হয় নাই বলে যে ভবিষ্যতে হবে না তা তো না। জি, আমরা তো একটা উন্নত মানের রাজনীতি চাচ্ছি বাংলাদেশে, তাই না? এই পরিবর্তনটা তো হলো ওটার জন্য। তো সেখানে তো প্রত্যেকটা বিষয় সরকারের জবাবদিহিতা তো করতে হবে এবং পার্লামেন্টে যেতে হবে। তা না হলে তো আগে হাসিনা যা করেছে এরাও যদি একই কাজ করে, তা তো আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা বলবো এই ধরনের চুক্তিগুলি পার্লামেন্টে নিয়ে আসা দরকার, আলোচনা করা উচিত। হ্যাঁ, পক্ষে বিপক্ষে আলোচনা হবে। যেখানে ফার্স্ট বাংলাদেশ বলছেন, তাহলে সেখানে আমার যদি
স্বার্থবিরোধী কোনো চুক্তির মধ্যে থাকে সেগুলো তো আমরা গ্রহণ করতে পারি না। নিশ্চয়ই এই আমেরিকার সাথে চুক্তিটা আমাদের স্বার্থের বিরুদ্ধে অনেক কিছুই আছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং তার অনুমতিও নিতে হবে যদি কোনো দেশের সাথে কিছু করতে যাই। তো সেই ধরনের একটা চুক্তি ভবিষ্যতেও আরও যেসব, এটা তো একটা আমরা বলি যে ইউনূস সাহেব এটা বর্তমান সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, হ্যাঁ, যে কারণে এই সরকারের তো সুযোগ আছে এটা নিয়ে আলোচনা করা, এবং তারা বলেছে যে তারা ধীরে ধীরে এটা দেখবে। এমন না যে সরকার একেবারে অস্বীকৃতি জানাচ্ছে, না এটা নিয়ে কথা বলা যাবে না, এইসব তো বলছে না। উনিও যেমন আশাবাদী যে হয়তো আগামী দিনে এটা জনসম্মুখে আসবে বা পার্লামেন্টে আলোচনা হবে, বা চায়নার সাথেও যদি কোনো ডিল হয় আলোচনা হোক। ভারতের সাথে যে ডিলগুলো অতীতে হয়েছে সেগুলো আমরা দেখতে চাই, কারণ আমরা তো গত 17 বছরেই বলেছি যে হাসিনা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু করেছে ভারতকে, কিছু দৃশ্যমান কিছু দৃশ্যমান না। সুতরাং যেগুলো আমাদের বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি হাসিনা করেছে সেগুলো পর্যালোচনা হওয়া উচিত। আমরা বলছি না যে এগুলো সব বাতিল করে দাও, সেগুলোও পর্যালোচনা করে যেগুলো আমাদের দেশের স্বার্থ রক্ষা করবে, বাংলাদেশ ফার্স্ট, সেই নীতির ভিত্তিতে আমরা সব দেশের সাথে সম্পর্ক রাখতে চাই। সুতরাং এইখানে এটাকে জটিল থেকে জটিলতর করার কিছু নাই, এটা একেবারে সহজ বিষয়। বিষয়টা হচ্ছে সরকারের মন মানসিকতা আছে কিনা, সরকার সে পর্যায়ে রাষ্ট্রটাকে নিয়ে যাবে কিনা, জনগণের সম্পৃক্ততা করবে কিনা। উনি ইতিমধ্যেই তো জনগণের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন। নানা এই যে আপনার কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, খাল কাটা, তাই না, আমাদের প্রধানমন্ত্রী অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এইসব ঘটনার মধ্যে দিয়ে। সুতরাং অন্যান্য ইস্যুগুলো আমরা চাইবো উনি অত্যন্ত কনফিডেন্টলি সেগুলো মোকাবেলা করবে, এবং জনমনে যাতে স্বস্তি ফিরে আসে, এগুলো নিয়ে যেন বারবার আলোচনা করতে না হয়, বা বিভিন্ন আন্দোলনের সুযোগও আমরা দিতে চাই না। অন্যান্য রাজনৈতিক দল তাদেরও কনফিডেন্স আনতে হবে, দেখা যাক কি হয়। জি, মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে রাজনৈতিক বক্তব্যই আশা করি। সেটা হচ্ছে আলোচনা যে বিষয় হয়েছিল সেই বিষয়টি নিয়ে শেষ কথা আপনার কাছে অনুষ্ঠান শেষের দিকে। ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র এই 3 দেশের বিষয়ে কথা হচ্ছিল, সরকার আসলে ব্যালেন্সটা কীভাবে করবে, আর মার্কিন এই চুক্তির বিষয়ে ধোঁয়াশা কি আসলে কাটবে কিনা আপনার? মার্কিন চুক্তির ব্যাপারে কোনো ধোঁয়াশার ব্যাপার নাই তো। তাদের চুক্তির ব্যাপারটা যে গোপন আছে তাও না, আমরা এগুলো জানি, তাদের ওয়েবসাইটে তো দিয়েছে, এবং দিস হ্যাজ বিন ডিসকাসড, ভিভিডলি ডিসকাসড হয়েছে। এইটার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না, এমবাসির পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলো আগে বিগত সরকার কথা বলেছে এই দুটো দলের সঙ্গে। খেয়াল করে দেখবে 2 দলের মধ্যে জামাতে ইসলাম বলেছে যে না আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কিন্তু গলায় জোর খুব কম ছিল। আর বিএনপি কিছুই বলেনি, এটা হলো রিয়েলিটি, কিছুই বলে যেটা করেছে বা করেনি সেটা একটা কথা। পার্লামেন্টের মধ্যে কথা মানে ওঠার ব্যাপার যেটা বলছেন, রুমিন ফারহানা তো এটা তুলতে চেয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছিল যে তুমি অন্তত 4 জনের একটা এমপিদের সই লাগবে, এটা একটা নোটিশ দিতে, নোটিশ দেন। রুমিন ফারহানা চেষ্টা করেছিলেন, বিএনপি তো দেবেই না, জামাত ইসলাম দেয়নি, এমনকি এনসিপির কাছে। আমার একটা টক শোতে রুমিন ফারহানা সে বলেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম, বলেছেন যে এনসিপিকে যখন বলছি তখন বলছে আমরা একটা জোটের মধ্যে আছি, জোটের তারা যখন এটা চায় না তাহলে আমরা করি কীরকম করে। তো মেইন 3টা পার্টি যেগুলো সংসদের মধ্যে আছে তারা চায় না এটা পার্লামেন্টে ডিসকাসড হোক। আমি এই কথাগুলো যা বলছি সবগুলো ডকুমেন্টেড, এবং তারপরে আপনি যদি বলেন যে ওইটা কী হয়েছে, চুক্তির মধ্যে কোনটা নাই যেটা আমার স্বার্থের বিপক্ষে নয়। একটাই যুক্তি দেওয়া হচ্ছে, এতগুলো আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, তাদের সঙ্গে আমাদের রিলেশনটা তো ভালো রাখতে হবে, চটিয়ে তো দেওয়া যাবে না, আমাদের একটু দেখে শুনে কাজ করতে হবে ইত্যাদি। কিন্তু সেগুলো করবার মতো স্কোপ ওই চুক্তির মধ্যে নাই। সেটা আপনার মিলিটারি আর্মামেন্টস কেনার কথা বলেন, ওই চায়না থেকে কেনা যাবে না, সস্তা দামে কেনা যায়, কেনা যাবে না। ওদের এগ্রিকালচারের যে চুক্তি আছে সেটার মধ্যে তাই আছে। এবং আপনি অন্য কোনো দেশের সাথে যে একটা বাণিজ্যিক সম্পর্ক করবেন, ফ্রেন্ডশিপের সম্পর্ক করবেন, তার ব্যাপারে বলা হয়েছে যে এই দেশের সাথে বা আমেরিকার সম্পর্ক ভালো নয়, সেটার ব্যাপারে আমেরিকা থেকে জানতে হবে। খেয়াল করে দেখেন, বাংলাদেশ সরকার তেলের ক্রাইসিসের সময় রাশিয়া থেকে তেল নেবে না, তার জন্য আমেরিকান এমবাসিতে সরকারের কাছে চিঠি লিখতে হয়েছে যে আমরা তেল কিনতে পারবো কি না। মাসখানেক পরে আমেরিকান এমবাসি
বা আমেরিকান সরকার পারমিশন দিয়েছে। তো হোয়াট ইজ দিস? এটা তো আমরা যে 25 বছর ভারতের সাথে চুক্তির কথা বলি না, তার চেয়ে দেখুন উন্নত মানের কোনো চুক্তি না। দিজ আর ভেরি ক্লিয়ার। এইটা নিয়ে যারা হাস করবে তারা খুব প্রপার কাজ করছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা তো গরিব লোক, কি করি? সবগুলো বড় বড়, কি করব? আমরা কি করতে পারি? সেইখানে আমি আবার বলছি, আমি মনে করি এইখানে বুদ্ধির খেলাতে জেতা ছাড়া গায়ের জোরে তো জিততে পারবেন না। আর ইন্টারন্যাশনাল পলিটিক্সের রিলেশনগুলো এরকম করে সন্নিবেশিত থাকে যে আপনি কোথাও না কোথাও নট একটা পাবেনই, কোথাও না কোথাও গিট্টু খোলার একটা সুযোগ পাবেনই, সেইটা নেন। সেই জন্য আমি বলছি, যখন চায়নার অ্যাম্বাসেডার, আমার মনে হয় যে এর অতীতকালে আমি এরকম কখনো দেখি নাই যে চাইনিজ অ্যাম্বাসেডার সংবাদ সম্মেলন করছে, আমরা যে কোনো মূল্যে এই প্রজেক্ট করবো, এই তিস্তার প্রজেক্ট। এটা কোনো কথা হলো নাকি? এটা তোমার প্রজেক্ট, এটা আমি করবো কি করবো না সেটার ব্যাপার, তোমাকে দেবো কি দেবো না তার উপর বলছে। তার মানে দিস ইজ এ মেসেজ হি ইজ গিভিং নট অনলি টু বাংলাদেশ, টু আরও কনসার্ন যারা যারা ইন্টারেস্টেড আছে তাদের জন্য বলছে। একইভাবে মনে করেন এই যে মায়ানমার, চায়না এবং ইয়ের যে ইকোনমিক করিডোরের কথা বলছে, সেটার ব্যাপারে তারা খুবই বলেছে যে আমরা যে কোনো মূল্যে এটা করবো। এটা যে কোনো মূল্যে করবে কেমনে? বাংলাদেশ অ্যাগ্রি করতে হবে, এখনও তো অ্যাগ্রি করে নাই। তার মানে হচ্ছে যে এইখানে খেলার যে অনেক জায়গা আছে, অনেকগুলো পয়েন্ট আছে যে জায়গা আপনি প্রপারলি ধরতে পারতে হবে এবং আপনার পক্ষে আনতে হবে। উদাহরণ হিসেবে আমি আবার পাকিস্তানটা বলবো। পাকিস্তান আমেরিকার সাথেও ফ্রেন্ডশিপে আছে। ট্রাম্প তাকে ডেকে নিয়ে, তাদের চিফ অফ স্টাফকে ডেকে নিয়ে ডিনার খায় আর বলো তো কীভাবে করা যায়। পারভেজ মোশাররফের পজিশন কত হাই হয়ে গেছে। আবার তারা চায়নার সাথেও খাতির আছে, তাদের জন্য সিল্ক রুট বানিয়ে দিচ্ছে। হোয়াই কান্ট উই ডু দ্যাট? এখন বলবেন ভাই সবার বুদ্ধি কি সমান হয়? যতখানি হয় ততখানি চর্চা করেন, করলে আমি মনে করি এইখানে পথ একটা বেরোবে। জি, আমরা খানিকটা সময় আছে। আপনার ঘড়ি দেখা দেখে আমি তাড়াতাড়ি শেষ করে আমি দিলাম। দেখলাম শিশিরমণির অনেক নোট করলেন আর কি। আসলে আমরা চাই বা না চাই, মানে আমরা তো একটা মানে ইন্টারন্যাশনাল একটা কি বলবো একটা এর মধ্যে পড়ে গেছি আর কি। এখন আমরা এই আপনি বারবার রাজনৈতিক ঐক্যের কথা বলছিলেন। রাজনৈতিক ঐক্য হয় সেটাও দেখেছি, ঐক্য হয় না সেটাও দেখেছি। রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থেই সবার আগে দেখে, সেটাই স্বাভাবিক। তবে এখন আন্তর্জাতিক যেই পরিমণ্ডলে যেই নতুন বাক হচ্ছে, বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর করণীয়টা কি? ইন্টারনাল ইনস্টেবিলিটি হওয়া যাবে না, ফার্স্ট কন্ডিশন। ইন্টারনাল ইনস্টেবিলিটি হলে সেটা তো সরকার বা বিরোধী দলেরা চাইবে না, করার জন্য তো তৃতীয় পক্ষ আছে। তো বলছি আমি আপনাকে, সরকার বিরোধী দল এখানেই সীমাবদ্ধ থাকলে হবে না। সরকার বিরোধী দলের বাইরেও বাংলাদেশের রাজনীতি করা মানুষ আছে না? সিভিল সোসাইটি আছে, তো ম্যাটার করার লোক আছে। আপনি যদি সকলকে অন বোর্ডে নিতে পারেন, আপনি ফার্স্ট র্যাঙ্ক অর্জন করলেন। এটা কি সাফিসিয়েন্ট? এটা সাফিসিয়েন্ট না। সেকেন্ড হলো, এই যে মান্না ভাই বললেন না যে চাইনিজ অ্যাম্বাসেডার এখানে প্রেস কনফারেন্স করে ঘোষণা দিচ্ছে এট এনি কস্ট হি উইল ইমপ্লিমেন্ট ইট। বিফোর দ্যাট প্রাইম মিনিস্টার ইনসাইড দি পার্লামেন্ট ঘোষণা দিচ্ছে। আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, কিন্তু প্রাইম মিনিস্টার এই কথাটা যখন তিনি বলেন তখন উইথ গ্রেট ফোর্স, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় তো কারটা কোনভাবে কোন জায়গা থেকে আসতেছে, এবং সকলেই যেভাবে করতালি দিয়ে এটাকে এইগুলো ফলো করার মানুষ আছে। কিন্তু হোয়াট ইজ ইয়োর গেস্টার, হোয়াট ইজ ইয়োর পশ্চার, আপনি কিভাবে বলছেন, এগুলো ফলো করার মধ্যে ডিপ্লোমেসিতে অনেক কিছু আছে। এই বিষয়টা ক্ষুব্ধ করতেছে, এরকম শক্তি আছে না? তো যে যাকে ক্ষুব্ধ করছে তার সঙ্গে আপনার রিলেশন কি? আরএমজি। তো আরএমজি থেকে আপনার রেমিটেন্স কি আসে, আশা কি, কি পরিমাণ আসে? আর এই তিস্তা প্রকল্প এখানে যখন বাস্তবায়ন করবেন তার ব্যালেন্স কি? এই ক্যালকুলেশনটা করতে না পারলে ডিফিকাল্ট হবে। জি, কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারলে উভয় পক্ষ থেকে বেনিফিট নেওয়া জি। ব্যালেন্সটা কীভাবে করবে সবচেয়ে যেমন দ্রুত? ব্যালেন্স তো আমাদের পাশেই একটা দেশ আছে, সেটা হচ্ছে পাকিস্তান, যেটা আমাদের মান্না ভাই বললেন। সবগুলো ডিপ্লোমেসিতে সব ঠিকঠাক মতো রেখে তারা কিন্তু এগোচ্ছে। পাকিস্তানকে আমাদের বিচ্ছিন্ন অংশ, মানে আমরা তাদেরকে ত্যাগ করে বাংলাদেশ বানিয়েছি, কিন্তু তারপরেও তারা কিন্তু খণ্ডিত দেশ নিয়েই কিন্তু এই সাবকন্টিনেন্টে না, ইন্টারন্যাশনাল পলিটিক্সে তাদের ভূমিকাটা কম না। আমি গুরুত্ব এই জন্য দিচ্ছি যে দৃষ্টান্ত হতে পারে। যেমন এই যে চুক্তিটা, এটা কিন্তু বিএনপির উপরে উত্তরাধিকার সূত্রে আসছে। এটাকে ডক্টর ইউনূস করছে, কিন্তু আপনি সেটা বাদ দিতে পারছেন না। বাদ দিলে তো ম্যাটার শেষ, এটা আর আলোচনা থাকতো না। এটা কিভাবে আপনি মোকাবেলা করবেন, এটা
চীনের সঙ্গে সম্পর্ক আর আমেরিকার সঙ্গে সম্পর্ক, অর্থনৈতিক বিষয়টার কথা বলছি আমি, অন্যান্য কথা যদি বাদও দিই, আমাদের যে শিল্প এখানকার গার্মেন্টস শিল্প থেকে শুরু করে সেটি যদি বাদ পড়ে তাহলে চীনাদের এই যে তিস্তা ব্যারেজের যে প্রসঙ্গটা সেটা ওইটা মেকআপ করে কিনা। জি, অর্থাৎ আপনি একটা থেকে আরেকটা বাদ দিয়ে না, টোটালটা নিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্সটা নিয়ে তারপরে আমাদের একটা সিদ্ধান্ত থাকতে হবে, না হলে পরে আমাদের জন্য ক্ষতির কারণটা হওয়ার সম্ভাবনা জি। বেশি। হ্যাঁ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ভারতের সাথে গোলামী চুক্তি হয়েছিল, আমরা রাজপথ কাঁপাছি না, তো হু কেয়ার, সরকার সরকারের মতো কাজ করে গেছে। তো যে কারণে আওয়ামী লীগ সরকার পুরোপুরি ভারত প্রেমী ছিল, এটা তো আমরা বলি। তো আমরাও চাইবো না এই সরকার পুরোপুরি মার্কিন প্রেমী ছিল, এটা আমরা দেখতে চাই না, দেখতে চান না। এখান থেকে বেরোতে হবে। জি, মাহমুদুর রহমান মান্না। আপনি প্রশ্ন করেছিলেন না যে এই চুক্তিকে এখন বাতিল করা যাবে। বাতিল করা খুব সহজ নয়, কিন্তু তাদের কোর্ট, সুপ্রিম কোর্ট বলেছে যে এই চুক্তিটা অবৈধ হয়েছে, এরকম করে এত % আপনি ট্যারিফ দিতে পারেন না। তার মানে ওই জায়গাতে এমনিতেই এই চুক্তির স্ট্যাবিলিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। এখন আপনি নেগোশিয়েট করেন, আপনি ইরানকে দেখেন তো, কেউ ভাবতে পেরেছিলেন নাকি যে এইরকম একটা জায়গায় যেতে পারে ইরান? এখন ইরানের হুরমুজ প্রণালী ইরানের হয়ে গেছে। আমরা এগুলো দেখে শিখতে হবে। তো আমরা আগের জায়গাতে থাকি যদি, তাহলে হবে না, কিছু ভেঞ্চার করতে হবে, সাহস করতে হবে, বাট ডিপ্লোম্যাটিক্যালি, ইন্টেলিজেন্টলি আমি মনে করি পথ একটা বেরোবে। জি, আমরা আশাবাদী নিশ্চয়ই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শামসুজ্জামান দুদু, মাহমুদুর রহমান মান্না এবং শিশির মনি, আপনার চারজনকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।